নমঃ শিবায়। নমস্কার দর্শক, অ্যাস্ট্রোমেথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। জ্যোতিষশাস্ত্রের নানান আলোচনায়, নানান ব্যাখ্যায় প্রায় প্রত্যেক ক্ষেত্রেই আমরা দৃষ্টি বা অ্যাসপেক্ট এই কথাটা শুনে থাকি। যেমন শনির সপ্তম দৃষ্টি রয়েছে রবির ওপর, কিংবা বুধ সপ্তম দৃষ্টিতে তার স্বক্ষেত্রটিকে দেখছে, অথবা মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে চন্দ্রের ওপর, ইত্যাদি ইত্যাদি। প্রকৃতপক্ষে জ্যোতিষশাস্ত্রের আলোচনা কখনো দৃষ্টি বা অ্যাসপেক্টকে বাদ দিয়ে হতে পারে না। মূলত জ্যোতিষের যত সমস্ত বেসিক্স বা মূল তত্ত্বগুলি রয়েছে তার মধ্যে অ্যাসপেক্ট বা দৃষ্টিও একটি তত্ত্বেরই বিষয়। প্রত্যেকটি গ্রহ দৃষ্টিদান করে, অর্থাৎ প্রত্যেকটি গ্রহেরই দৃষ্টিদান করার ক্ষমতা রয়েছে। আজকে অন্য সকল গ্রহদের কথা আলোচনা না করে শুধুমাত্র রাহু ও কেতুর দৃষ্টি নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে তুলে ধরব। কারণ আমার মনে হয় রাহু কেতুর দৃষ্টিদানটা বা দৃষ্টিদানের ক্ষমতাটা বিষয়টা একটু অন্যরকম বাকিদের থেকে। তাই এই সংক্ষিপ্ত আলোচনায় আমার ভাবনাকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। রাহু ও কেতুর দৃষ্টি নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের জানা দরকার দৃষ্টি বা এই অ্যাসপেক্ট বিষয়টা আসলে কি। খুব সহজ করে বললে বলা উচিত যে গ্রহদৃষ্টি হলো একটি গ্রহ থেকে নিক্ষিপ্ত একটি শক্তিশালী মনোযোগের রশ্মি। এই দৃষ্টি একটি গ্রহ থেকে উৎপন্ন হয়ে আরেকটি গ্রহ বা রাশির ওপর নিক্ষিপ্ত হয়। মহর্ষি পরাশরের মতে প্রত্যেকটি গ্রহের পূর্ণ দৃষ্টি থাকে তার থেকে তার সপ্তম ভাবে বা 7th হাউসে। আসলে প্রত্যেকটি গ্রহ যে রাশিতে অবস্থান করে সেখান থেকে 180 ডিগ্রি কৌণিক দূরত্বে আরেকটি যে রাশি থাকে সেখানে ওই গ্রহের একটা ফোর্স অনুভূত হয়। তাই প্রত্যেকটি গ্রহেরই 7th অ্যাসপেক্টের কথা বা সপ্তম দৃষ্টির কথা বলা হয়েছে। কিন্তু পরাশর মুনি এই সপ্তম দৃষ্টি ছাড়াও প্রত্যেকটি গ্রহের 7th অ্যাসপেক্ট বা দৃষ্টি ছাড়াও কয়েকটি বিশেষ গ্রহের আরও কয়েকটি দৃষ্টির কথা উল্লেখ করেছেন। যেমন শনি, মঙ্গল, বৃহস্পতি এই তিনটি গ্রহের ক্ষেত্রে সপ্তম দৃষ্টি ছাড়াও আরো কয়েকটি দৃষ্টি রয়েছে। যেমন মঙ্গলের চতুর্থ, সপ্তম এবং অষ্টম দৃষ্টি রয়েছে, শনির তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি রয়েছে, আর বৃহস্পতির রয়েছে পঞ্চম, সপ্তম ও নবম দৃষ্টি। আজকের আলোচনা শুধুমাত্র রাহু কেতুর দৃষ্টিকে নিয়ে। দর্শক, রাহু কেতুর দৃষ্টিকে নিয়ে একটা কন্ট্রোভার্সি রয়েছে। ডক্টর বি.ভি. রামন তার হিন্দু প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি গ্রন্থে এ বিষয়ে আলোচনা করেছেন। অনেক অনেক অ্যাস্ট্রোলজার আছেন যারা মনে করেন যে রাহুর সপ্তম দৃষ্টি থাকলেও কেতুর সপ্তম দৃষ্টি নেই, কারণ তারা কেতুকে ব্লাইন্ড প্ল্যানেট হিসেবে ট্রিট করেছেন। আবার জ্যোতির্বিদ ভেঙ্কটেশ্বর রাহুর এবং কেতুর সপ্তম দৃষ্টিকেই গ্রহণ করেছেন। কোনো কোনো জ্যোতির্বিদ রাহুর সপ্তম দৃষ্টি ছাড়াও পঞ্চম, নবম এবং দ্বাদশ এই তিনটি দৃষ্টির কথাও বলেছেন। বর্তমানে আমরা অনেকেই রাহু সপ্তম দৃষ্টি ছাড়াও পঞ্চম, নবম এই দৃষ্টিগুলিকে গ্রহণ করে থাকি বা অ্যাপ্লাই করে থাকি। তবে দর্শক, রাহু ও কেতু এই দুই ছায়াগ্রহের সপ্তম দৃষ্টি নিয়ে আমার মধ্যে একটু ভাবনা চলে, একটু অন্যরকম ভাবে ভাবি। কারণ এই দুই গ্রহ সদা সর্বদাই তাদের সমসপ্তমে অবস্থান করে, অর্থাৎ তারা পরস্পরের 180 ডিগ্রি কৌণিক দূরত্বে থাকে। তার মানে হলো যে 1 and 7 axis always occupied by captured by their position, অর্থাৎ এই দুটি গ্রহ সর্বদাই তাদের পরস্পরের সমসপ্তমের ঘর দুটিকে দখল করে এবং সে কারণেই তাদের অ্যাক্সিসের প্রভাব থাকে বা তাদের অক্ষের প্রভাব থাকে তাদের দখল করা ঘর দুটি জুড়ে। রাহু ও কেতুর এই অ্যাক্সিসের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এখানে একটা বিশেষ পার্থক্যের কথা বলা প্রয়োজন। তা হলো, রাহু যখন মিথুনে অবস্থান করে তখন অটোমেটিক্যালি তার 180 ডিগ্রি দূরত্বে ধনুতে অবস্থান করে কেতু। মিথুন হলো রাহুর উচ্চক্ষেত্র, অপরদিকে ধনু হলো কেতুর উচ্চক্ষেত্র। কিন্তু এক্ষেত্রে
তখন তাদের দৃষ্টির কথা বলা হয় না। আবার মিথুনে যখন কেতু অবস্থান করে তখন অটোমেটিক্যালি রাহু অবস্থান করে ধনুতে, এবং মিথুন হলো কেতুর নিম্নক্ষেত্র, ধনু হলো রাহুর নিম্নক্ষেত্র। সুতরাং এখানে প্রভাবটা সম্পূর্ণ আলাদা হয়। তাই এই দুই গ্রহের সপ্তম দৃষ্টি অন্যান্য গ্রহদের সপ্তম দৃষ্টির তুলনায় একটু অন্যরকম বলেই মনে হয়। এদের অ্যাক্সেসের মধ্যে যখন অন্য কোনো গ্রহ থাকবে তখন তার প্রভাব কেমন হতে পারে এ বিষয়ে আরেকটু ভাবনা চিন্তা করার দরকার রয়েছে বা গবেষণার দরকার রয়েছে বলে মনে হয়। দর্শক, আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।